জানা গেল এই দম্পতির মধ্যে একটি আশ্চর্য চুক্তি সম্পাদিত হয়েছিল। যদি কোনো কারণে শ্রীমতীর মৃত্যু হয় তাহলে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবেন ওই স্বামী। এ কথা শোনার পর কেউ কি তাকে চোখের বাইরে রাখতে পারে? এবার মিস মার্পেলের কথা বলার পালা। তার মুখমণ্ডলে এক অদ্ভুত লাবণ্য লুকিয়ে আছে। তার জিভও অত্যন্ত দ্রুত এপাশ থেকে ওপাশ চলে যায়। স্পিনলোর পাশের বাড়িতে আপাতত তার অবস্থান। আধ ঘন্টার মধ্যে খবর সেখানে পৌঁছে গেছে পুলিশ কনস্টেবল পলকের সাহায্যে। পলকের সঙ্গে একটি নোটবুক আছে। তিনি শান্ত মনে সব কিছু লিপিবদ্ধ করেছেন। পলকের কণ্ঠস্বর শোনা গেল। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? মিস মার্পল বললেন, এটা কি মিসেস স্পিনলোর হত্যা সংক্রান্ত প্রশ্ন? গল্প শোনার আগে বলে রাখি, অনুগ্রহ করে পাইরেসি থেকে বিরত থাকুন। অবৈধভাবে শেয়ার বা ডাউনলোড করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে আগাথা ক্রিস্টির লেখা টেপ মেজার মার্ডার। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা টেপ মেজার মার্ডার। মিস পলিটকে দেখা গেল উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে থাকতে। ইতিমধ্যে বেশ কয়েকবার দরজায় শব্দ করেছে। সে আরও একবার করবে কিনা ভাবছে। কিছুক্ষণের নীরবতা, তারপর আবার সে খটখট করে শব্দ করল। তার বাঁ হাতে একটা মোটা সোটা পার্সেল ধরা আছে। নিজেকে স্থির রাখার চেষ্টা করল সে। এই পার্সেলের মধ্যে আছে শ্রীমতী স্পিনলোর নতুন সবুজ শীতকালীন পোশাক। একেবারে মাপসই করে বানানো হয়েছে। মিস পলিটের বাঁ হাতে কালো সিল্কের তৈরি একটা ব্যাগ ঝোলানো আছে। ব্যাগের মধ্যে আছে মাপ নেবার ফিতে, পিনকুশন আর মস্ত বড় কাঁচি। মিস পলিট দীর্ঘদেহী তরুণী, তীক্ষ্ণ নাক তার, ঠোঁট দুটি রক্তাভ এবং আকর্ষণীয় চুলের রঙকে আমরা ঈষৎ বাদামি বলতে পারি। আরও একবার দরজায় আঘাত করা উচিত হবে কিনা মনে মনে ভাবতে চেষ্টা করে সে। তারপর রাস্তার দিকে তাকায়। দেখে একটা শরীর ক্রমশ কাছে এগিয়ে আসছে। কে এই ভদ্রমহিলা? মিস হার্টনেল না? সময় যাকে কখনোই ব্যস্ত করতে পারে না। 55 বছর বয়স প্রায়। শুভ সন্ধ্যা মিস পলিট। শুভ সন্ধ্যা মিস হার্টনেল। কিন্তু তার কণ্ঠস্বরের মধ্যে কেমন একটা মায়াবী মৃদুময়তা খেলা করছে। কথা বলার আসল শক্তি কি সে হারিয়ে ফেলেছে? জীবন শুরু করেছিল একজন ভদ্রমহিলার পরিচারিকা হিসেবে। সে বলেই চলল, একটা কথা জানতে চাই, আপনার সাথে কি মিসেস স্পিনলোর দেখা হয়েছে? উনি কি বাড়িতে আছেন? এই ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারণা নেই। আসলে ওনার সাথে আমার খুব একটা কথাবার্তা হয় না। দেখুন না, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মিসেস স্পিনলোর জন্য নতুন ড্রেস নিয়ে এসেছি। তিনি বলেছিলেন 3:30টার সময় আসতে। আমি কিন্তু সময় মেনে চলতে ভালোবাসি। মিস হার্টনেল তার হাত ঘড়ির দিকে তাকালেন। 8 ঘন্টা হয়ে গেছে? বেচারি, তোমার জন্য সত্যিই আমার মায়া হচ্ছে। ইতিমধ্যে আমি 3 বার দরজায় শব্দ করেছি, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর পাইনি। বুঝতে পারছি না এখন আমি কি করব। আমার মনে হয় মিসেস স্পিনলো বোধহয় বাইরে চলে গেছেন, আর আমি যে আসবো এই ব্যাপারটা একেবারে ভুলে গেছেন। তবে উনি কিন্তু সাধারণত খুব একটা ভুলো মনের নন। তিনি এই পোশাকটা পরবেন, আমাকে বারবার তাড়া দিয়েছিলেন। পরশুদিন কোনো একটা অনুষ্ঠানে এই পোশাকটা পরে যাবেন। মিস হার্টনেল দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। মিস পলিট তাঁকে অনুসরণ করল।
ল্যাবুনাম কটেজের বাইরে এসে তারা দাঁড়ালেন। গ্ল্যাডির উত্তর শোনা যাচ্ছে না কেন? ও, আজ তো বৃহস্পতিবার, তার মানে আজ গ্ল্যাডি ছুটি নিয়েছে। আপনারা যারা গল্প শুনছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার মনে হয় মিসেস স্পিনলো হয়তো গভীরভাবে ঘুমিয়ে পড়েছেন। আপনি কি বারবার বেল বাজিয়ে ওনার ঘুম ভাঙাতে পারবেন? না হলে কিন্তু ওনার ঘুম ভাঙবে না, আর আপনাকেও এখান থেকে চলে যেতে হবে। এবার শুরু হলো বারবার বেল বাজানোর পালা। ট্যাক ট্যাক শব্দে কলিং বেল বেজে উঠল। মনে হলো দরজায় ধ্বনি প্রতিধ্বনির শব্দ শোনা যাচ্ছে। তিনি চিৎকার করে ডাকলেন, কোথাও আছেন কেউ? কেউ কি ভেতরে আছেন? ভেতর থেকে কোনো উত্তর ভেসে এলো না। মিস পলিট মনে মনে কিছু একটা বলার চেষ্টা করল। অস্ফুটে বলল, আমার মনে হয় মিসেস স্পিনলো এই ব্যাপারটা ভুলে গেছেন। তিনি এখন বাড়িতে নেই। দেখি, অন্য কোনো একটা সময় আসতে হবে আমাকে। তিনি বাইরে বেরিয়ে আসার জন্য হাঁটতে শুরু করলেন। মিস হার্টনেল বলে উঠলেন, একেবারে বোকা বুদ্ধি। এভাবে তোমার সঙ্গে ব্যবহার করাটা মোটেই উচিত হয়নি ভদ্রমহিলার। আমি হলে কখনোই তা করতে পারতাম না। দেখা যাক, জানলা দিয়ে ভিতরের দিকে তাকিয়ে জীবনের কোনো স্পন্দন চোখে পড়ে কিনা। ভদ্রমহিলা হেসে উঠলেন। এভাবেই হেসে তিনি সকলের সঙ্গে কথা বলতে ভালোবাসেন। ভাবলেন, ভারী সুন্দর একটা যোগ বলা হয়েছে। তারপর জানলার ভেতর দিয়ে ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা করলেন। বেশ কিছুক্ষণ ধরে এই প্রয়াস চলতে থাকলো, কিন্তু এইভাবে তিনি কি ওই কাজে সফল হবেন? আসলে মিস্টার এবং মিসেস স্পিনলো যে বাতাবরণের মধ্যে জীবন কাটাতে ভালোবাসেন, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। মিস হার্টনেল জীবনের স্পন্দন কোথাও দেখতে পেলেন না, বরং জানলার দিকে তাকিয়ে তার মনে হলো ভেতরে কিছু একটা বিপর্যয় ঘটে গেছে। স্পষ্ট দেখা যাচ্ছে মিসেস স্পিনলোর শরীরটা নোয়ানো আছে। দেখলেই বোঝা যাচ্ছে মৃত্যু হয়েছে তার। তার মানে একটা ভয়ঙ্কর ঝামেলার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করতে হবে এই দুই মহিলাকে। পরবর্তীকালে এই বিষয় বলার সময় হার্টনেল বলেছিলেন, আমি আমার মাথা ঠান্ডা রাখার আপ্রাণ চেষ্টা করেছিলাম। বেচারি পলেট, ও তো বুঝতেই পারছে না এই পরিস্থিতিতে তার কি করা দরকার। আমি ওকে বলেছিলাম, ব্যাপারগুলো আমার উপরে ছেড়ে দাও, তুমি শান্ত মাথায় এখানে চুপটি করে দাঁড়াও, আমি এখনই গিয়ে কনস্টেবল পলককে ডেকে আনছি। আমার এই কথা শুনে পলির কোনো জবাব দেয়নি। হয়তো সে একেবারে বিমূঢ় হয়ে গিয়েছিল। আমিও তার প্রতি বেশি মনোযোগ দিলাম না। তখন কাউকে না কাউকে তো শক্ত হতেই হতো। এই ব্যাপারটা নিয়ে বেশি আলোচনা আমি মোটেই পছন্দ করি না। আমি কনস্টেবলকে ডাকার জন্য বার হচ্ছি ঠিক সেই সময় মিস্টার স্পিনলো বাড়ির এক কোণ থেকে বেরিয়ে এলেন। এত অবধি বলার পর মিস হার্টনেল ইঙ্গিতপূর্ণ বিরতি টানলেন। মনে হলো তিনি বোধহয় কিছু একটা বলতে চাইছেন, আর শ্রোতার কণ্ঠে তখন জেগেছে ঔৎসুক্য। শ্রোতা জানতে চাইলেন, তাকে দেখে কিরকম লাগছিল আপনার? তিনি কি বিধ্বস্ত চেহারার নাকি উৎফুল্ল? সত্যি কথা বলতে কি, তখনই আমার মনে হয়েছে তার আচরণের মধ্যে কোথাও যেন একটা অসঙ্গতির চিহ্ন লুকিয়ে আছে। তিনি বেশি রকমের শান্ত, একেবারেই উত্তেজিত হননি। এই অবস্থায় কেউ কি এইভাবে শান্ত থাকতে পারে? যদি কাউকে বলা হয় যে তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তাহলে সেই ভদ্রলোক কোনো রকম আবেগ দেখাবেন না? এটা কি বিশ্বাসযোগ্য? পরে উপস্থিত সকলে এই বক্তব্যের সাথে সহমত পোষণ করলেন। পুলিশও এই ব্যাপারটাকে মেনে নিয়েছিলেন। তাহলে মিস্টার স্পিনলোকেই কি আমরা সম্ভাব্য হত্যাকারী বলতে পারি?
নাকি এর মধ্যেও অন্য কোনো কারণ লুকিয়ে আছে? নিজের স্ত্রীর মৃত্যুর খবর শুনে ভদ্রলোক কি এমন হয়ে গিয়েছিলেন? ইতিমধ্যে ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়ল। জানা গেল এই দম্পতির মধ্যে একটি আশ্চর্য চুক্তি সম্পাদিত হয়েছিল। যদি কোনো কারণে শ্রীমতীর মৃত্যু হয় তাহলে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবেন ওই স্বামী। এ কথা শোনার পর কেউ কি তাকে চোখের বাইরে রাখতে পারে? এবার মিস মার্পেলের কথা বলার পালা। তার মুখমণ্ডলে এক অদ্ভুত লাবণ্য লুকিয়ে আছে। তার জিভও অত্যন্ত দ্রুত এপাশ থেকে ওপাশ চলে যায়। স্পিনলোর পাশের বাড়িতে আপাতত তার অবস্থান। আধ ঘন্টার মধ্যে খবর সেখানে পৌঁছে গেছে পুলিশ কনস্টেবল পলকের সাহায্যে। পলকের সঙ্গে একটি নোটবুক আছে। তিনি শান্ত মনে সব কিছু লিপিবদ্ধ করেছেন। পলকের কণ্ঠস্বর শোনা গেল। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? মিস মার্পল বললেন, এটা কি মিসেস স্পিনলোর হত্যা সংক্রান্ত প্রশ্ন? তাহলে জবাব দিতে আমার কোনো আপত্তি নেই। আমি জানতে চাইছি ম্যাডাম, আপনি কিভাবে এই বিষয়টির কথা জানতে পারলেন? মিস মার্পলের ঠোঁটের কোণে ফুটে উঠেছে তাচ্ছিল্যের হাসি। তিনি বললেন, কোন বিষয়? আমি ঠিক বুঝতে পারছি না। মাছের টুকরোটা কেমন সেটা জানতে চাইছেন? এমন প্রশ্ন আশা করেননি কনস্টেবল পলক। তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকতে বাধ্য হলেন। আসলে জেলে যে মাছটা ধরে এনেছে সে সম্পর্কে তার বিন্দু মাত্র আগ্রহ থাকবে কেমন করে? এই মাছটাই আজ মিস মার্পেলের সান্ধ্যকালীন খাবার টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে। মিস মার্পেল সাবধানে কথা বলে চললেন। এটা সিটিং রুমের মেঝের ওপরে পড়েছিল, ছোট্ট একটা বেল্ট দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। পরবর্তীকালে ওটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পলকের মুখমণ্ডলে ঔৎসুক্যের ছাপ পরিস্ফুটিত। তিনি বললেন, কিভাবে ওই বাচ্চা ছোকরা সবকিছু জানতে পারে বলুন তো? মিস মার্পল তার কথা শেষ করতে দিলেন না। বললেন, আপনার টিউনিকের ওপরে একটা পিন লেগে আছে। সকলেই বলে থাকে ছাই দেখলেই উড়িয়ে দেখা উচিত সেখানে আগুন আছে কিনা। তাহলে হয়তো আমরা অনেক আপাত অকিঞ্চিতকর প্রশ্ন থেকে রহস্যের সমাধান করতে পারবো। এইবার বোধহয় আপনি সত্য পথের পথিক হতে পেরেছেন। বলুন, আমার কাছে আপনি কি জানতে চাইছেন? আমি আন্তরিকভাবেই চাইছি এই রহস্যটা সমাধান হোক। মৃত ভদ্রমহিলার স্বামী মিস্টার আর্থার স্পিনলো যে জবানবন্দি দিয়েছেন সেটা আমি সযত্নে রেখে দিয়েছি। মিস্টার স্পিনলো মারফত জানতে পারলাম যে আজ 2:30 আপনি ওনাকে ফোন করেছিলেন। আপনি ওনাকে আপনার বসার ঘরে ডেকেও পাঠিয়েছিলেন আপনাদের মধ্যে কোনো একটা বিষয়ে আলোচনা হবে বলে। আপনি 3:15 ওই ভদ্রলোককে এখানে আসতে বলেছিলেন। কোনো একটা ব্যাপার নিয়ে আপনি খুবই উদ্বিগ্ন। ম্যাডাম, আমি যা বলছি সব সত্যি কি? কনস্টেবলকে অবাক করে দিয়ে মিস মার্পেল বলে উঠলেন, না না, কখনোই তা নয়। এসব বানানো গল্প কথা। সে কি, মিস্টার স্পিনলোকে আপনি 2:30 ফোন করেননি? কখনোই না। 2:30, 3:30 অথবা 4:30, কখনোই না। বেশ বোঝা যাচ্ছে মিস মার্পেল এখন বিরক্ত হয়ে উঠেছেন। হবারই কথা। কেউ যদি তার নামে মিথ্যে কিছু বলে থাকে তাহলে বিরক্তি তো মনের মধ্যে জাগবেই। কনস্টেবল পলক বললেন, ঠিক আছে। এরপর তিনি পরম আনন্দের সঙ্গে তার গোঁফ জোড়া মুচড়ে দিলেন। উত্তেজিত হলে তিনি এভাবেই তার উত্তেজনার প্রশমনের চেষ্টা করে থাকেন। মিস্টার স্পিনলো আর কি বলেছেন? মিস্টার স্পিনলোর জবানবন্দির ভেতর অনেক কথাই জানা গেছে। তিনি নাকি অনুরোধে পড়ে এখানে আসতে বাধ্য হয়েছিলেন। তিনি তার বাড়ি থেকে 3:10 বেরিয়ে আসেন। তারপর মিস মার্পলের বাড়িতে পৌঁছে যাওয়ার পর কাজের মেয়ে মারফত শুনতে পান যে মিস মার্পল বাড়িতে নেই। হ্যাঁ, গল্পের এই অংশটা একেবারেই সত্যি। ওই ভদ্রলোক হয়তো এখানে এসেছিলেন, কিন্তু আমি তখন উইমেন্স ইনস্টিটিউটে একটা কাজে ব্যস্ত ছিলাম। ঠিক আছে তো? কনস্টেবল, মিস্টার স্পিনলো সম্বন্ধে আপনার কি ধারণা? আপনি কি ওনাকে এখানে সম্ভাব্য অপরাধী হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন?
তদন্তের এই অবস্থায় আমি কোনো মন্তব্য করতে পারবো না। অনেকগুলো নাম মিছিল করে হেঁটে চলেছে, কিন্তু কে যে সত্যিকারের দোষী তা বের করব কিভাবে? আমাকে আরও সাবধানে পা ফেলতে হবে। মিস্টার স্পিনলো? মেয়েটি মিস্টার স্পিনলোকে ভালোবাসে। মিস্টার স্পিনলো মানুষ হিসেবে খুব একটা আকর্ষণীয় নন, খর্বাকৃতি, প্রাচীন ভাবধারা আঁকড়ে ধরে পথ চলতে ভালোবাসেন, সাবধানে মেপে মেপে কথা বলেন। তার চরিত্রের মধ্যে সম্মানীয় ব্যক্তিত্বের ছাপ আছে। মনে হয় তিনি বোধহয় কোনো একটা অজ্ঞাত কারণে গ্রামাঞ্চলে বসবাস করতে এসেছিলেন। এতদিন পর্যন্ত তিনি শহরেই তার জীবন কাটিয়ে গেছেন। তাই মিস মার্পেলের কাছে এই চরিত্রটা খুব একটা আকর্ষণীয় না হলেও কৌতূহলের উপাদান নেই যে তা বলা যায় না। তিনি বললেন, ছোট থেকেই আমি আমার জীবনটা নিজের মতো কাটাতে চেয়েছি। আমি চেয়েছিলাম কোনো একদিন শহর ছেড়ে গ্রামে চলে যাব। ছোট্ট একটি বাগান বাড়ি থাকবে আমার। ফুল আমি অসম্ভব ভালোবাসি। আপনি জানেন, আমার বউয়ের একটি ফুলের দোকান আছে। সেই দোকানেই তার সাথে আমার প্রথম দেখা। এই ধরনের জবানবন্দির মধ্যে আলাদা কোনো আকর্ষণ নেই, কিন্তু এর অন্তরালে রোমান্সের একটু ছোঁয়া আছে, তা স্বীকার করতেই হবে। মিস্টার স্পিনলো অবশ্য ফুল সম্পর্কে বিশেষ কিছুই জানেন না। বীজতলা তৈরি করা এইসব ব্যাপারে তার অজ্ঞতা সকলেই জানে। অবশ্য তার মধ্যে একটা আশা আছে, যে আশা তাকে ওই সুন্দর বাগান বাড়িটায় মালিক করে তুলেছে। এখানে পা রাখলে মনে হবে আপনি বুঝি পৃথিবীর বাইরে অন্য কোথাও পৌঁছে গেছেন। চারপাশে সুগন্ধিযুক্ত ফুলের মেলা, 7 রঙা রামধনু বুঝি পাখা মেলে উড়ে যাচ্ছে। মাঝে মধ্যেই তাকে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে, তিনিও কিছুটা উদাসীনভাবে উত্তর দিয়ে চলেছেন। শুধু তাই নয়, মিস মার্পেলের কথাগুলো ছোট একটি নোটবুকে তুলে নিচ্ছেন। তাকে দেখে শান্ত স্বভাবের মানুষ বলেই মনে হচ্ছে, কিন্তু পুলিশ কেন তার সম্পর্কে এতখানি আগ্রহী হয়ে উঠবে? আসলে মৃত স্ত্রীর খবর শুনেও তিনি যেভাবে তার আবেগ সামলাচ্ছেন, সেটাই অনেকের মনে সন্দেহের উদ্রেক করেছে। এই পৃথিবীতে অবশ্য এমন কিছু মানুষ আছেন যারা শোক অথবা দুঃখ, আনন্দ বা উল্লাসে একই রকম থেকে যান। শ্রীমতী স্পিনলো সম্পর্কে অনেক কথাই তখন জানা গেছে। বারবার প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে মিস্টার স্পিনলোর কাছে। তা সত্ত্বেও আমরা কি তার হৃদয়ের গোপন দুয়ার খুলতে পারছি? মস্ত বড় একটি বাড়িতে শ্রীমতী স্পিনলো একজন সাহায্যকারিণী হিসেবে জীবন শুরু করেছিলেন। তিনি ওই কাজটা ছেড়ে দিলেন, বাগান পরিচর্যা যিনি করতেন তাকে বিয়ে করলেন। তাঁরই সহায়তায় লন্ডনে একটি ফুলের দোকান খুলেছিলেন। ধীরে ধীরে দোকানের শ্রীবৃদ্ধি হল, কিন্তু ওই উদ্যান পরিচালকের অবস্থার ক্রমাবনতি দেখা গেল। দীর্ঘদিন রোগে ভুগে শেষ পর্যন্ত তিনি মারা গেলেন। এবার ওই বিধবা মহিলা আশা ও ভালোবাসাকে পাথেয় করে এগিয়ে চললেন। তার দোকানের আরও শ্রীবৃদ্ধি হল। তারপর তিনি উৎকৃষ্ট দামে দোকানটা বিক্রি করে দিলেন। এবার আবার তাকে বিয়ের আসরে বসতে হলো। তার দ্বিতীয় পক্ষের স্বামী হলেন শ্রীযুক্ত স্পিনলো, মধ্যবয়সী একজন রত্ন ব্যবসায়ী, যিনি একটা ছোট্ট ব্যবসাকে স্বীয় উদ্যম এবং বুদ্ধি বলে বড় করে তুলেছেন। কিছুদিন বাদে তারা ওই ব্যবসাটাও বিক্রি করে সেন্ট মেরিমেড চলে আসেন। মিসেস স্পিনলোকে আমরা এক মোটামুটি অবস্থাপন্ন মহিলা বলতেই পারি। আসলে ফুলের দোকান বিক্রি করে তিনি যে বিপুল অর্থ পেয়েছেন, তার থেকে নিয়মিত সুদ মাঝে মাঝে তার হাতে পৌঁছে যায়। জীবনযাত্রার মান খুব একটা উঁচু নয়, তাই হয়তো যে কোনো বিপর্যয় মোকাবিলা করার মতো সাহস এবং শক্তি তার আছে। তিনি বুদ্ধি করে বিভিন্ন লগ্নিতে টাকা রেখেছেন। এর ফলে আগের গরিমাটা যথেষ্ট বেড়ে গেছে, আর এর ফলেই হয়তো তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছেন। শ্রীমতী স্পিনলো মাঝে মধ্যেই সম্মোহনের আসর বসান।
শুধু তাই নয়, পরলোক সম্পর্কে তার অগাধ আস্থা। মিডিয়াম ব্যবহার করে তিনি পরলোকের মানুষকে টেনে আনার চেষ্টা করেন। তিনি এক অদ্ভুত ধর্মমতে বিশ্বাস করেন। এর মধ্যে ভারতীয় আধ্যাত্ম শক্তির ছাপ তো আছেই, শুধু তাই নয়, প্রাণায়াম এবং যোগক্রিয়াতেও তাঁর উৎসাহ চোখে পড়ার মতো। সেন্ট ম্যারিম্যাডে আসার পর তার ধার্মিক ভাবনাতে কিছু পরিবর্তন ঘটে গিয়েছিল। তিনি পুরনো দিনের গোড়া খ্রিস্টান হয়ে ওঠার চেষ্টা করছিলেন। মাঝে মধ্যেই চার্চে যেতেন, চার্চের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতেন। আর শুধু তাই নয়, স্থানীয় ঘটনাবলী সম্পর্কে তার আগ্রহের কোনো সীমা ছিল না। এমনকি তিনি মেয়েদের সঙ্গে বসে ব্রিজ খেলার আসরেও মেতে যেতেন। একটি সাধারণ জীবনযাত্রা, সেখানে কেন আকাশে কালো মেঘের ঘন ঘটা? কেন এভাবে নিহত হতে হলো তাকে? ইন্সপেক্টর স্ল্যাককে জরুরি তলব করলেন চিফ কনস্টেবল কর্নেল মিলচেট। দৃঢ়চেতা মানুষ হলেন এই স্ল্যাক। কোনো কাজে একবার মনস্থির করে ফেললে তার আর নিস্তার নেই। সেটার শেষ না দেখে তিনি তো ছাড়বেনই না। নিশ্চিতভাবে নির্ভর করা যায় তার ওপর। সে এখন স্থিরভাবে নিশ্চিত। তিনি পরিষ্কারভাবে বললেন, স্যার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বামীটাই খুন করেছে। তাকে আগে গারদে পুরতে হবে। তোমার কি তাই মনে হয়? এটা আমার অনুমান নয় স্যার, আমার স্থির বিশ্বাস। আপনি শুধু একবার ওই ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে দেখবেন, সমস্ত মুখ অপরাধে থমথম করছে। ওনার মধ্যে কি আপনি এক টুকরো আবেগের বিচ্ছুরণ দেখেছেন? উনি জানতেন যে ভদ্রমহিলা মারা গেছেন, তাই অত আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে আসছিলেন। এছাড়া তুমি কি কাউকে সন্দেহের তালিকায় রাখতে পারছো না? ভেবে দেখো তো, শোকের ভূমিকায় অভিনয় করা কি খুবই শক্ত? অনেকের ক্ষেত্রে এটা হয় না স্যার। কোনো কোনো মানুষ আছে যারা আরোপিত ব্যক্তিত্বে বিশ্বাস করে না। স্পিনলো সেই জাতের বলে আমার মনে হয়। তার জীবনে কি অন্য কোনো মহিলার ছাপ আছে? না, এখনো পর্যন্ত তেমন কোনো খবর আমার হাতে আসেনি। অবশ্য ওই ভদ্রলোক নানা ছলাকলা জানেন। তিনি যে কোনো গোপন অভিলাষ চেপে রাখতে পারেন। আমার মনে হচ্ছে উনি বোধহয় স্ত্রীকে আর সহ্য করতে পারছিলেন না। স্ত্রীর অগাধ অর্থ আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই জাতীয় মহিলাদের সহ্য করা সত্যিই সম্ভব নয়। স্বামীদের এরা চাকর করে রাখতে ভালোবাসেন, তাই উনি ঠান্ডা মাথায় এই খুনের পরিকল্পনাটা করেছিলেন। উনি হয়তো ওনার খিটখিটে মেজাজে স্ত্রীর কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দেবার ইচ্ছে লুকিয়েছিল ওনার মনের মধ্যে। হ্যাঁ, হয়তো তোমার অনুমানই সঠিক। এখন আমার তাই মনে হচ্ছে। এই অনুমানটার উপরেই নির্ভর করে থাকুন স্যার। আমি বলছি, আপনাকে ঠকতে হবে না। ওই ভদ্রলোক ধীরে ধীরে ষড়যন্ত্রের জাল বুনেছিলেন, তাই বোধহয় ফোন কল এসেছে এমন একটা আছিলায় বের হয়ে যান। তার মানে কোনো ফোন কল আসেনি? না স্যার, এর কি অর্থ হতে পারে? হয়তো ওই ভদ্রলোক মিথ্যে কথা বলেছেন, অথবা ওই কলটা এসেছিল পাবলিক টেলিফোন বুথ থেকে। এই গ্রামে মাত্র দুটো পাবলিক টেলিফোন বুথ আছে, একটা স্টেশনে, অন্যটা পোস্ট অফিসে। পোস্ট অফিসের টেলিফোন থেকে কলটা আসেনি, কারণ মিসেস ক্লোক মোটামুটিভাবে সকলকেই চেনেন। স্টেশনের টেলিফোন বুথ থেকে কলটা আসতে পারে। ট্রেন আসে 2:27, তখন খানিকটা হইচই হয়। তবে একটা ব্যাপার আমার মাথায় আসছে না, সেই ব্যাপারটা সম্পর্কে অনুসন্ধান করতে হবে। তিনি বলেছেন মিস মার্পল তাকে আগে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু এটা একেবারে ডাহা মিথ্যে। মিস মার্পলের বাড়ি থেকে ফোন কলটা আসেনি, কারণ মিস মার্পল তখন ইনস্টিটিউটে চলে গিয়েছিলেন। তাহলে তুমি কি মনে করছো স্বামী ইচ্ছে করেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, যাতে অন্য একজন আততায়ী এসে মিসেস স্পিনলোকে হত্যা করতে পারে? হ্যাঁ, আপনি ট্রেড ইয়ার্ডের কথা মনে রেখেছেন? আমি তার সঙ্গে কাজ করেছি। আমি দেখেছি তিনি খুবই এলোমেলো স্বভাবের মানুষ। তিনি একটু পরে কি করবেন আগে থেকে তা নির্বাচন করতে পারেন না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তার চরিত্রের মধ্যে কোনো দৃঢ়তা নেই। তার চরিত্রে একাধিক দোষও লুকিয়ে আছে। স্যার, আমার মন্তব্য যে একেবারে সঠিক আমি তা বলছি না।
আমার মনে হয় এই ব্যাপারের সঙ্গে সেও জড়িয়ে থাকতে পারে। হয়তো সে এভাবে তার কৃতিত্ব জাহির করার চেষ্টা করেছে। অক্সফোর্ড ব্লুবার্ডদের খবর কি? এই ব্যাপারটাও আমি ভেবে দেখেছি। মনে হয় কেউ হয়তো টাকার লোভে এই কাজটা করেছে। আমি এ ব্যাপারে কয়েকটা ক্লু আপনাকে দিয়ে গেলাম। আপনি এই ক্লুগুলো নিয়ে নাড়াচাড়া করবেন। আমার মনে হয় আপনি কদিনের মধ্যেই আসল আততায়ীকে ধরতে পারবেন। তোমার মন এত সন্দেহে ভরা কেন? যাক, তুমি কি মিস মার্পেলের সঙ্গে কথা বলেছো? এই ব্যাপারের সঙ্গে মিস মার্পলের কী যোগ থাকতে পারে? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে এটা আমরাই সমাধান করতে পারবো। না, হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যোগসূত্রতা বলে কিছু নেই, কিন্তু এই ভদ্র মহিলার অগাধ আস্থা এবং অসীম জ্ঞানের প্রতি আমি উপেক্ষা দেখাবো কি করে? তোমার এখনই উচিত ওনার বাড়ি গিয়ে ওনার সাথে আলোচনায় অংশগ্রহণ করা। ওনার বয়স হয়েছে, কিন্তু মাথাটা এখনো পরিষ্কার আছে। আপনারা যারা গল্প শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। স্যার, একটা ব্যাপারে আপনার কাছ থেকে পরামর্শ চাইছি। মৃতা ভদ্রমহিলা যেখান থেকে তার পেশাগত জীবন শুরু করেছিলেন, মানে আমি বলতে চাইছি যেখানে তিনি পরিচারিকার কাজ করতেন, সেই ফ্ল্যাটে রবার্ট অ্যাবেরক্রম্বির জায়গাটা একবার দেখে এলে কেমন হয়? আমার মনে হচ্ছে সেখানে গেলে আমরা কোনো একটা সূত্রের সন্ধান পাব। ওখান থেকেই তো হিরে জহরত চুরি হয়ে গিয়েছিল। আমি বলতে চাইছি মূল্যবান সেই পান্নার কথা। আপনার মনে আছে তো স্যার? সেগুলো আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। এই ব্যাপারটা নিয়ে আমি যথেষ্ট নাড়াচাড়া করেছিলাম। আমার মনে হচ্ছে ওই ভদ্রমহিলা যখন সেখানে কাজ করতেন তখনই এই ঘটনাটা ঘটে গিয়েছিল। এই সময় অবশ্য তিনি নেহাতি এক কিশোরী কন্যা ছিলেন। আপনার কি কখনো মনে হয় না স্যার এর সাথে ওই ভদ্রমহিলার কোনো যোগসূত্র থাকতে পারে? আসলে স্পিনলো তো সেই সময় জুয়েলারির দোকান নিয়ে নাড়াচাড়া করতেন। মনের ভিতর উচ্চাকাঙ্ক্ষা থাকাটাই স্বাভাবিক, তাই নয় কি? ঘটনাটার কথা আমার স্পষ্ট মনে আছে। পুলিশ মহলে একটা কথা চালু ছিল, তা হলো ওই বাড়ির কোনো একটা ছেলে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। তার নাম হলো জিম অ্যাবেরক্রম্বি। সে হলো বড় লোকের বকে যাওয়া ছেলে, প্রচুর দেনা করে ফেলেছিল। আর ওই নাকি ভয়ঙ্কর ডাকাতিটা হবার পর সব দেনা সে শোধ করে দেয়। বলা হয় কোনো এক ধনী ভদ্রমহিলা নাকি তার হয়ে এইসব দেনা শোধ করে দিয়েছিলেন। ব্যাপারটা আমার কাছে অবিশ্বাস্য বলেই ঠেকেছিল। ভেবে দেখো, বৃদ্ধ অ্যাবেরক্রম্বির কিন্তু এই ব্যাপারটা নিয়ে বেশি আলোচনা করতে চাননি। আমার মনে হয় এটা বোধহয় নেহাতি একটা পারিবারিক কলঙ্ক, তাই তিনি চেষ্টা করেছিলেন এটাকে ধামাচাপা দেওয়ার। আমি আপনাকে আমার মনের কথা জানালাম স্যার, আমার তো ভুলও হতে পারে। মিস মার্পল ইন্সপেক্টর স্ল্যাককে অভিবাদন জানালেন, সাবধান এবং সন্তর্পণে। যখন শুনতে পেলেন যে স্ল্যাককে কর্নেল মেলচিট পাঠিয়েছেন, তখন তার মধ্যে আতিথেয়তার ভাব ফুটে উঠল। আসলে তিনি সব মহলের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখতে চাইতেন। ও, কর্নেল মেলচেটকে আমার অভিবাদন জানাবেন। আমি তো ভাবতেই পারছি না যে তিনি এখনও আমাকে মনে রেখেছেন। এটাই হলো মিস মার্পেলের চরিত্রের ভদ্রতা। উনি সবসময় আপনার কথা মনে রাখেন ম্যাডাম। উনি আমাকে বললেন এখনই আপনার সঙ্গে দেখা করতে। সেন্ট ম্যারিমেডে যেসব ঘটনা ঘটে চলেছে, আশা করি আপনি সে সম্পর্কে ওয়াকিবহাল। এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান আমাকে সাহায্য করবে। আমি আবার কর্নেলকে আমার ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন এই ঘটনাটা সম্পর্কে আমি বিন্দু বিসর্গ কিছুই জানি না। কিভাবে যে হত্যাকাণ্ডটা ঘটেছে সেই ব্যাপারে আমি এখনও অন্ধকারের মধ্যেই আছি। আপনি কি বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি? হ্যাঁ, আমি খানিকটা অনুমান করতে পারছি। এইভাবে কথা বলে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। শুধু শুধু কথা বলে সময় কাটানোর কি দরকার? স্ল্যাক বুঝতে পারছেন পরিস্থিতি ক্রমশই তার হাতের বাইরে চলে যাচ্ছে। তা সত্ত্বেও তিনি শেষ চেষ্টায় খড়কুটো আঁকড়ে ধরার প্রয়াসে মত্ত থেকে বললেন, এটাকে নেহাতি একটা ব্যবসায়িক বা শুকনো আলোচনা বলে ভাববেন না ম্যাডাম। মনে করা যাক আমরা অন্তরঙ্গ আলাপচারিতায় এসেছি। গোপনে আপনার সাথে কিছু সলা পরামর্শ করতে চাই।
আপনি কি বুঝতে পারছেন আপনার কথার অন্তরালে কী অর্থ লুকিয়ে আছে? আপনি কি সাহায্য আমার কাছ থেকে পেতে চাইছেন তা একবার খুলে বলবেন কি? আপনি কি সত্যিটার সন্ধানে আমার কাছে এসেছেন? হ্যাঁ, তা হতে পারে। তাহলে শুনুন, এই ব্যাপারে কথা বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি। অবশ্য এক্ষেত্রে কিছুটা অনুমান শক্তির কথাও বলতে হবে। এখানে কি দুটো আলাদা শিবির হয়ে গেছে? আপনি কি আমার কথার অন্তরালে লুকিয়ে থাকা অর্থ বুঝতে পারছেন? আসুন, আমি বরং সূত্রটা ধরিয়ে দিই। কিছু কিছু মানুষের দৃঢ় বিশ্বাস জেগেছে যে ওর স্বামীটি আসল খুনি। তিনি বোধহয় এইভাবে নিজেকে চাপা দেবার চেষ্টা করছেন। আসলেই যখন স্বামী স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু হয়, তখন যে বেঁচে থাকে তার উপরে আমরা জোর করে অভিযোগের দায়ভার চাপিয়ে দিই। আপনার মনেও কি ধারণা তাই নয়? হতে পারে। তাহলে আমি কি ঠিক বলিনি? সব ক্ষেত্র থেকেই সন্দেহটা মিস্টার স্পিনলোর ওপরে পড়তে পারে। আমি শুনেছি মিসেস স্পিনলো নাকি অঢেল অর্থের অধিকারিণী ছিলেন। তাঁর মৃত্যু হলে সমস্ত অর্থ মিস্টার স্পিনলো পাবেন। অর্থের লোভে স্বামী স্ত্রীকে মেরে ফেলেছেন, তাই তো? আমি কিন্তু এই ব্যাপারটার সাথে একদম একমত হতে পারছি না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একেবারে শেষ মুহূর্তে আমাদের অনুমান ধারণা সব কিছু ভেঙে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ম্যাডাম। স্ত্রীর মৃত্যুর ফলে হঠাৎ ভদ্রলোক বিপুল সম্পত্তির অধিকারী হয়ে গেছেন, আর তার জন্য কি তাকে দোষী সাব্যস্ত করা যায়? ব্যাপারটা একটুখানি অবিশ্বাস্য। এ কথা আমি অস্বীকার করতে পারছি না, কিন্তু শুধু টাকার জন্য একজন পুরুষ মিছিমিছি তার স্ত্রীকে হত্যা করবেন কেন? আমার তো মনে হয় এর অন্তরালে অন্য একটা ব্যাপার লুকিয়ে আছে। কতগুলো বিষয় অবশ্য আমি গোপন করতে পারছি না। যেমন, তিনি কেন মিথ্যে করে বললেন যে আমার কাছ থেকে টেলিফোনের খবর পেয়ে তিনি ছুটে এসেছিলেন, তারপর ফিরে গিয়ে দেখেন যে তাঁর স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছেন। অর্থাৎ এই হত্যার ঘটনাটা ঘটেছে যখন তিনি বাড়িতে ছিলেন না। তার মানে কি কোনো অচেনা অজানা আগন্তুক এসে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে? এটা কি কোনো ছিঁচকে চোরের কাজ? হয়তো শ্রীমতী বাধা দেবার চেষ্টা করছিলেন। ছিঁচকে চোর তার পাপের কোনো সাক্ষী রাখতে চায়নি। আপনি কি একবার টাকা পয়সার লেনদেনের কথাটা ভাববেন না? আমরা শুনেছি ইদানিং স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। পাড়া প্রতিবেশীরা মাঝে মধ্যেই তাদের চিৎকার শুনতে পেতেন। এটা স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। তাহলে আপনি কি অনুমান করেন? না, সকলে যা ভাবছে আমি কিন্তু তা ভাবছি না। কি বিষয় নিয়ে তাদের ঝগড়া হতো সেই ব্যাপারটা একবার ভেবে দেখেছেন কি? আমার মনে হয় ওই পরিচারিকা গ্রাইট বেন্টের ওপরে নজর রাখা দরকার। এই বেন্টের মারফতই তো খবরগুলো বাইরে চলে গেছে, তাই নয় কি? আসলে হয়তো ওই কাজের মেয়েটি সব খবর জানে না। নেহাত উত্তেজনার বশে সে কিছু গুজব ছড়িয়েছে। শুকনো ঠোঁটের কোণে হাসির চিহ্ন আঁকবার চেষ্টা করলেন তিনি। শেষ পর্যন্ত পারলেন না। মিস মার্পল তখন গড়গড়িয়ে বলে চলেছেন, এখানে অবশ্য আরেকটা দল গড়ে উঠেছে। এবার টেড জিরার্ডের কথা বলি। টেড জিরার্ড হল এক সুপুরুষ সুদর্শন যুবক। আমার মনে হয় রূপের সাহায্যে মানুষ অনেকেরই মন ভোলাতে পারে। টেডের ক্ষেত্রেও তেমনই ঘটনা ঘটে গিয়েছিল। যে সমস্ত মেয়েরা চার্চে আসত বিকেলে অথবা সকালবেলা, তাদের অনেকের সাথেই আমি কথা বলেছি। শুধু কি তাই, দেখা গেল মধ্যবয়সিনী মেয়েরাও চার্চের কাজে আরও বেশি মাত্রায় যোগ দিতে আসছেন। তারা সঙ্গে আনছে টেডের জন্য ক্লিপার এবং স্কার্ট। এই ব্যাপারটা ওই মানুষটার মাথা ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট নয় কি? এবার দেখা যাক এর মধ্যে কোনো সন্দেহ বা সম্ভাবনা লুকিয়ে আছে কিনা। আবার আমি টেড জেরার্ডের কথাই বলবো। কেন টেড জেরার্ডের নাম বারবার উচ্চারণ করছি বলুন তো? আসলে টেড জেরার্ড তো মাঝে মাঝেই মিসেস স্পিনলোর সঙ্গে দেখা করতে আসতো। সেই খবরটা কি আপনার জানা আছে?
মিসেস স্পিনলো কথা প্রসঙ্গে আমাকে একবার বলেছিলেন যে তিনি অক্সফোর্ড গ্রুপের মধ্যে ঢুকে গেছেন। আসলে এখানে একটা ছোট ছোট গ্রুপ তৈরি হয়েছে। একসময় অক্সফোর্ড গ্রুপ নামে একটি ধার্মিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মতবাদে যারা বিশ্বাস করেন তারা সকলেই নিজস্ব কর্ম সম্পর্কে অত্যন্ত সচেতন এবং প্রাণপণ চেষ্টায় কাজটা শেষ করার কথা ভাবেন। আমার মনে হয় মিসেস স্পিনলো বোধহয় ওই ছেলেটির কথাবার্তা শুনে কিছু মাত্রায় তার প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন। নিঃশ্বাস নেবার জন্য মিস মার্পল কিছুক্ষণের জন্য বিরতি দিলেন, তারপর আবার গড়গড়িয়ে বলতে শুরু করলেন। তাদের মধ্যে অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে আমার মন এত নীচ নয় যে আমি পুরুষ এবং নারীর মধ্যে কোনো সহজ সরল সম্পর্ক মেনে নেব না। তবুও আমার মনে হয় কোথায় যেন একটা ছোট্ট গোলমাল হয়ে যাচ্ছে, যে গোলমালের কেন্দ্রে পৌঁছতে না পারলে এই রহস্যের সমাধান করা কখনোই সম্ভব হবে না। অনেকেই বলে থাকে মিসেস স্পিনলো নাকি ওই অল্প বয়সী ছেলেটির দ্বারা বিশেষভাবে আকর্ষিত হয়েছিলেন। শুধু তাই না, তিনি ওই ছেলেটিকে বেশ কিছু টাকা ধার হিসেবে দিয়েছিলেন। এই ঘটনার মধ্যে কতটা সত্যি লুকিয়ে আছে তা আমি জানি না, কিন্তু ওই ছেলেটিকে সেদিন স্টেশনে দেখা গিয়েছিল। 2:27 ডাউন ট্রেনে সে চড়ে বসেছিল। তা থাকতেই পারে, কিন্তু তার আচরণের মধ্যে কিছু কিছু অস্বাভাবিকতা চোখে পড়েছে। ট্রেন যখন ছুটে চলেছে তখন ছেলেটি কোথায় গেল? সে কি ট্রেনের কামরার মধ্যে দিয়ে অন্যদিকে চলে যায়? তারপরে বাঁশের বেড়া পার হয়ে কাঁটা ঝোপকে পেছনে ফেলে এগিয়ে যায় স্টেশনের প্রবেশপথের দিকে। তাকে কিন্তু কটেজের চারপাশে আর দেখতে পাওয়া যায়নি। আর একটা বিষয়ের কথাও আপনাকে মনে রাখতে হবে, তা হলো মিসেস স্পিনলো কোন পোশাক পরিধান করেছিলেন। সেই পোশাকের মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে বলে আপনার কি মনে হয়? আমি তো এই ব্যাপারটা কখনো ভেবে দেখিনি। এ প্রশ্নটা আপনি কেন করছেন? উনি একটা কিমোনো পরেছিলেন, কোনো সাধারণ পোশাক নয়। কিমোনো কিন্তু কোনো কোনো মানুষের কাছে বিশেষ অর্থ বহন করে। আপনি কি তাই মনে করছেন? না, আমি ঠিক সেইভাবে বলতে চাইছি না। আমি বলতে চাইছি এর মধ্যে একটা অস্বাভাবিকতা লুকিয়ে আছে। আপনি কি এটাকে স্বাভাবিক বলে মনে করছেন না? মিস মার্পলের চোখ দুটো জ্বলে উঠল। এখনো সেখানে বজায় আছে শৈত্যভাব এবং প্রতিফলনের ক্ষমতা। তিনি বলে উঠলেন, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এটাকে সাধারণভাবে দেখা উচিত। তাহলে ওনার স্বামীর বিরুদ্ধে আর একটা অপরাধ তত্ত্ব খাড়া করা যেতে পারে, সেটা হলো প্রচণ্ড হিংসা। না না, এখানে আপনার কোথাও ভুল হচ্ছে মিস্টার। আমার মনে হয় মিস্টার স্পিনলো কখনোই তাঁর স্ত্রীকে হিংসা করতেন না। তিনি এসব ছোটোখাটো ব্যাপারে মাথায় ঘামাতেন বলে আমার মনে হয় না। আমি যতটুকু তাকে দেখেছি তার ভিত্তিতেই এই কথা আমি বলছি। যদি ওনার বউ বাইরে চলে যায় এবং লণ্ঠনের ওপরে একটা চিরকুট রেখে যায়, তাহলেও কিন্তু উনি কিছু মনে করবেন না। ওনার স্বভাবটা এমন নয় বলেই আমার বিশ্বাস। মিস মার্পল সন্দেহ ভরা দৃষ্টিতে ইন্সপেক্টর স্ল্যাকের দিকে তাকিয়ে থাকলেন। স্ল্যাক একটু বিব্রত বোধ করলেন। এই মুহূর্তে স্ল্যাকের মন থেকে ভাবনারা দূরে কোথায় হারিয়ে গেছে। মিস মার্পলের কথার বিরুদ্ধে যাবার মতো সাহস এবং শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। শেষ অবধি মিস মার্পল জোরের সঙ্গে বললেন, ইন্সপেক্টর, স্পটে গিয়ে আপনি কি কোনো সূত্র খুঁজে পেয়েছিলেন, নাকি অন্ধকারে হাতড়েছেন? মিস মার্পল, এখনকার দিনে কেউ আর আঙুলের ছাপ কিংবা সিগারেটের ছাই রাখে না অনুসন্ধানের জন্য। এখন ব্যাপারটা একেবারে পাল্টে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা বোধহয় একটা পুরনো ধরনের অপরাধ। এ কথার অর্থ কি? আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনি কি কনস্টেবল পলকের সঙ্গে কথা বলেছেন? আমার মনে হয় এই ব্যাপারে কনস্টেবল আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারবেন। তিনি কিন্তু প্রথম এই অপরাধটা দেখেছেন, তাই তার জবানবন্দির একটা আলাদা দাম আছে বই কি। ডেক চেয়ারের ওপরে বসে আছেন মিস্টার স্পিনলো। তাকে দেখে মনে হচ্ছে তিনি বোধহয় জগৎ সংসার থেকে দূরে কোথাও হারিয়ে গেছেন।
ঠান্ডা শান্ত স্বরে বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে ঘটনাটা ঘটেছে। আমার শ্রবণ শক্তি খুব একটা প্রখর না, অনেক শব্দ আমি ঠিক মতো শুনতে পাই না, কিন্তু আমার মনে হলো একটি অল্প বয়সী ছেলে আমাকে ডেকে বলছিল ক্লিসেন্ট কার নাম। তার গলার শব্দ শুনে আমি ভেবেছি সে হয়তো কাউকে খুঁজছে, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার প্রিয় সহধর্মিণী আর বেঁচে নেই। হায় ঈশ্বর, আমি কি করে তাকে জগৎ থেকে হারিয়ে ফেললাম বলুন তো। তার মানে ওই ছেলেটি কি আপনাকে কোনো খবর দিতে এসেছিল? এই ব্যাপারে আমি কিন্তু একেবারে সুনিশ্চিত। কিন্তু একটি বালকের মাথার ভেতর থেকে এমন বুদ্ধি আসবে কি? আমি কিছুই মাথামুন্ডু বুঝতে পারছি না। হ্যাঁ, এখন দেখা যাক বড়রা কি কথা বলতে পারে। তার মানে অন্য অনেকের মনেও কি একই ভাবনা ঘুরপাক খাচ্ছে? সেন্ট ম্যারিমেডের বাসিন্দাদের মধ্যে অর্ধেকজনই এই ভাবনাটাতেই একেবারে আপ্লুত হয়ে গেছে। কেন বলুন তো, এই ধরনের একটা ভাবনা কেন ভাবনা এসেছে? আমাকে সবাই দোষী সাব্যস্ত করতে চাইছেন কেন? আমি কি করেছি? আমি যে আমার স্ত্রীকে কতখানি ভালোবাসতাম তা তো সকলেই জানেন। আমি ভাবতেই পারছি না এখন আমার জীবন কিভাবে কাটবে। আসলে তার জন্য আমি শহর ছেড়ে গ্রামে বসবাস করতে শুরু করি। ভেবেছিলাম এখানে আমাদের দিনগুলো ভালোভাবেই কেটে যাবে। হয়তো কোনো ব্যাপারে আমাদের মধ্যে সামান্য মতপার্থক্য দেখা দিয়েছে, কিন্তু সেটা স্বাভাবিক। তার জন্য আমি কখনো তাকে দোষারোপ পর্যন্ত করিনি। এই শূন্যতা আমি সামাল দেব কি করে? হয়তো আপনার মুখ থেকে ছুটে আসা প্রতিটি শব্দ সঠিক, কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য আপনি কি বলবেন? আপনার হাতে কোনো অস্ত্র আছে কি? মিস্টার স্পিনলো এবার উঠে দাঁড়ালেন, তারপর বললেন, আমার প্রিয় মহাশয়া, অনেক বছর আগে আমি এক চীনা দার্শনিকের কথা শুনেছিলাম, যিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। তখনকার দিনের নিয়মানুসারে সেই মহিলাটিকে রাস্তায় নিয়ে যাওয়া হয়, তাকে নানাভাবে আহত এবং আক্রান্ত করা হয়, যেটা ছিল চীনা সমাজের এক বিকৃত উল্লাস। আমি জানি তখন তার মনের ভেতর কি ভাবনার অনুরণন ধ্বনিত হয়েছিল। এক্ষেত্রে আমার মনও একই ভাবনায় প্লাবিত হয়েছে। কিভাবে আমার মনোভাব প্রকাশ করব? শুনুন, সেন্ট ম্যারিমেডের মানুষরা কিন্তু আপনার এই সমস্ত তত্ত্বকথায় বিশ্বাস করবে না। তাদের কাছে চীনা দার্শনিক তত্ত্বের কোনো মূল্য নেই। কিন্তু আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আঙ্কেল হেনরি, এই ধরনের মানুষেরা আবেগ এবং অনুভূতিকে সংযত রাখতে পারে না। মাইকেল হেনরির উদ্দেশ্য কি ছিল? কখনো সর্বজন সমক্ষে আবেগ দেখাবে না। ওই ভদ্রলোক কিন্তু ফুল ভালোবাসতেন। আমি একটা অন্য জিনিস ভাবছি। আপনার কথা বলার মধ্যে এক ধরনের ঔৎসুক্য ফুটে উঠেছে। জানেন তো, আমি বাগানের এক কোণে একটি সুন্দর পুরো বাগিচা তৈরি করেছি, একেবারে পশ্চিম দিকে। সেখানে গোলাপেরা সুবাস ছড়ায়, ইউস্টোরি ফুলও আছে। এছাড়া একটি তারার মতো দেখতে সাদা ফুলও আছে,
যার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই তো, এইখানে যে তালিকা আছে সেখানে ফুলের নাম ও ছবি আছে। আপনি হয়তো এই ধরনের ফুলের কথাই বলতে চাইছেন। এমন ফুল গ্রামে অনেক দেখতে পাওয়া যায়। মিস্টার স্পিনলো ওখানে বসে থাকলেন, তার কোলের ওপর ক্যাটালগ। মিস মার্পল তার ঘরের ভেতর চলে গেলেন। একটি বাদামি কাগজে কোনো একটি পোশাক তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তাকে এখন অতি দ্রুত পোস্ট অফিসে যেতে হবে। ড্রেসমেকার মিস পলিট ওই পোস্ট অফিসের পাশের ঘরেই বসবাস করেন। মিস মার্পল সোজা উপরের সিঁড়ি ধরে উঠে গেলেন। 2:30 এক মুহূর্ত দেরি হয়েছে। ম্যাচেহেমের বাস পোস্ট অফিসের দরজার সামনে এসে থামল। সেন্ট মেরিমেডের দৈনন্দিন জীবনযাত্রায় এটা একটা মনে রাখার মতো ঘটনা। পোস্ট মিস্ট্রেস পার্সেল নিয়ে বেরিয়ে এলেন। পার্সেলটা এখনই বিলি করতে হবে। পোস্ট অফিস যে শুধুমাত্র ডাক বিলি করে তা না, এখান থেকে সন্দেশ পাওয়া যায়, ছোটদের খেলনাবাটি আর সস্তা দামের বইপত্র। কিছুক্ষণের জন্য অন্তত 4 মিনিট মিস মার্পল পোস্ট অফিসে একলা ছিলেন। পোস্ট মিস্ট্রেস ফিরে আসা পর্যন্ত মিস মার্পল সেখানেই থাকলেন। তিনি সিঁড়ি ধরে ওপর তলায় গিয়ে মিস পলিটের কাছে সব কথা খুলে বললেন। তাকে একটা পুরনো ধূসর রঙের ক্রেপের কাপড় দিতে হবে। আরও কিছু। মিস পলিট সব কিছু দেবার প্রতিশ্রুতি দিলেন। মিস মার্পলের নাম শুনে চিফ কনস্টেবল একটুখানি অবাক হয়ে গিয়েছিলেন। তিনি এসে নানা ধরনের ক্ষমা প্রার্থনা করে বললেন, খুবই দুঃখিত আপনাকে এইভাবে বিরক্ত করতে হচ্ছে বলে। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাকে অত্যন্ত ব্যস্ত মুহূর্ত কাটাতে হয়। কর্নেল মেলচেট, আশা করি আপনি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। আমার মনে হচ্ছে ইন্সপেক্টর স্ল্যাক না হয়ে আপনি আমার সঙ্গে কথা বলতেন যদি, তাহলে রহস্যের সমাধানটা এতদিনে হয়ে যেত। একটা বিষয় আপনাকে আমি খুলেই বলছি। কনস্টেবল পলককে বলবেন সে যেন সাহায্য করে। সত্যি কথা বলতে কি, কনস্টেবল পলকের সাক্ষ্য এক্ষেত্রে উল্লেখযোগ্য হতে পারে। আপনারা যারা গল্প শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। এসব শুনে কর্নেল মেলচেট কেমন যেন হয়ে গেলেন। তিনি বললেন, সেন্ট মেরিমেডের কনস্টেবল, এই সমস্যা সমাধানের ব্যাপারে তার কাছে যেতে হবে নাকি? ওই ভদ্রলোক একটা পিন তুলে নিয়েছিলেন, আপনি কি তা জানেন? এটা ছিল টিউনিকের সঙ্গে লাগানো। আমার মনে হয় এই পিনটা বোধহয় পাওয়া গেল মৃতা স্পিনলোর বাড়ি থেকে। শান্ত হন, শান্ত হন। ঠিক করে বলুন তো, এই পিনটা নিয়ে এত চিন্তা করার কি আছে? মৃতদেহের কাছে এই পিনটা ছিল, তাই তো? স্ট্যাক তো এই কথাই গতকাল আমাকে জানিয়েছিল। আমি ঠিক বুঝতে পারছি না। না, কোনো জিনিসই তো সরানো হয়নি। ব্যাপারটা নিয়ে এত মাথা খাওয়াবার কিছু আছে কি? এ তো একটা অত্যন্ত সাধারণ পিন, আজকাল মেয়েরা যা সচরাচর ব্যবহার করে থাকে। না না কর্নেল মেলচেট, এখানে কোথাও বোধহয় আপনার ভুল হচ্ছে। মানুষের দৃষ্টিভঙ্গির তফাতে অনেক বস্তুই তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। একজন সাধারণ পুরুষের চোখে যাকে অতি সাধারণ পিন বলে মনে হচ্ছে, এটা কিন্তু তা না। এটা এক বিশেষ ধরনের পিন, অত্যন্ত পাতলা, যেটাকে আমরা ব্যবহার করে থাকি কোনো পোশাক পরিচ্ছদ পরার জন্যে। ড্রেস মেকাররা সচরাচর যে পিন ব্যবহার করে থাকে। মেলচেট এবার অবাক চোখে মিস মার্পেলের দিকে তাকালেন। তিনি কি সমস্যার গভীরে প্রবেশ করতে পারছেন? মিস মার্পেল অধৈর্য হয়ে বারবার তার মাথা নাড়লেন। হ্যাঁ, এইবার আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি। তার মানে ওই ভদ্রমহিলা কেন কিমোনো পরেছিলেন? তিনি তার নতুন পোশাকটা পরার চেষ্টা করছিলেন। তার জন্যে তিনি সামনের ঘরে চলে গিয়েছিলেন। মিস পলিট তখন কি করছিলেন? মিস পলিট বোধহয় ব্যস্ত ছিলেন তাঁর কাজে, আর তিনি সামান্য অসতর্কতার মুহূর্তে ভদ্রমহিলার গলায় টেপ পেঁচিয়ে দিয়েছিলেন। কেন তিনি এই কাজটা করছিলেন? হ্যাঁ, এই হত্যাকাণ্ড করা হয়েছে গলায় টেপ পেঁচিয়ে দিয়ে। তারপর আবার অতি দ্রুত মিস পলিট বাইরে বেরিয়ে যান, দরজা বন্ধ করে দেন। তারপর পুনরায় সামনে দাঁড়িয়ে বারবার দরজার বেল বাজাতে থাকেন। এর অর্থ কি?
এর অর্থ তিনি সকলকে বোঝাতে চেয়েছিলেন তিনি বোধহয় তখনই ওখানে এসেছেন, আর ওই পিনই তার সর্বনাশের প্রহর ঘনিয়ে এনেছে। ওই পিনই বলে দিয়েছে আগেই তিনি ঘরের মধ্যে ঢুকেছিলেন, আর বাকিটুকু সবটাই তার অভিনয় মাত্র। তার মানে মিস পলিট শ্রীমতী স্পিনলোকে খুন করেছিলেন, তাই তো? হ্যাঁ, বুঝেছেন আপনি? পোস্ট অফিস থেকে ফোনটা করা হয় 2:30 সময়। তখন বাসটা আসে এবং কিছুক্ষণের জন্য পোস্ট অফিস ফাঁকা হয়ে যায়, আর তখনই মিস পলিট এই সুযোগটাকে কাজে লাগান। আচ্ছা আচ্ছা, আমি সব কিছু বুঝিয়ে বলছি। কর্নেল মেলচেট, আপনি কি বুঝতে পারছেন এই হত্যার পরিকল্পনাটা অনেক বছর আগে করা হয়েছে? আপনি কি আমার দুজন ভাইয়ের গল্প শুনবেন? আমার নিজের ভাই না, খুড়তুতো ভাই, কিন্তু মনে হয় এই গল্পটা আপনার শুনে রাখা দরকার। তাদের নাম হলো অ্যান্টনি আর গর্ডন। অ্যান্টনি যা কিছু করত সেটাকে সঠিক বলে মনে করত, আর হতভাগ্য গর্ডন কোনো ব্যাপারেই তার সঙ্গে একমত হতে পারত না। এইভাবেই তাদের মধ্যে একটা ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়। আর এই ক্ষেত্রে কি হয়েছে? এই ক্ষেত্রে দুই মহিলা একে অন্যের বিপরীতে চলতে গিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যার ফলে দুজনকে প্রাণ দিতে হয়। কর্নেল মার্পেলের কথাবার্তা কিছুই বুঝতে পারছেন না। তিনি প্রশ্নবোধক চোখে তাকিয়ে থাকলেন মিস মার্পেলের দিকে, তারপর বললেন, আপনি কি অনুগ্রহ করে আমাকে সব বুঝিয়ে বলবেন? ওই ডাকাতির কথাটা একবার ভাবুন তো। কত দামি একটা অত্যন্ত মূল্যবান পান্না চুরি হয়ে গিয়েছিল, অন্তত আমি যা শুনেছি। এই ঘটনার সাথে দুজন মহিলার নাম জড়িয়ে যায়। একজন হলো ওই ভদ্রমহিলার পরিচারিকা, আর আরেকজন একটি অচেনা মহিলা। একটা ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত অমীমাংসিতই থেকে গেছে। যখন ওই মেয়েটি উদ্যান পরিচালককে বিয়ে করে তখন তার হাতে কি এত অর্থ ছিল যা দিয়ে সে একটা ফুলের দোকান তৈরি করতে পারে? তবে এই সমস্যার সমাধান হলো সেই ডাকাতির পর, কারণ সেখান থেকে একটা ভালো অংশ সে পেয়েছিল। আপনি তো জানেন নিশ্চয়ই, টাকায় টাকা বাঁধে। কিন্তু ওই বেচারি পরিচারিকা, তার কি হলো? সে কি চিরদিন দুর্ভাগ্যকে সাথী করে দিন কাটাবে? সেই একটা গ্রামে এসে সাধারণ পোশাক সরবরাহকারীর পেশা গ্রহণ করল। তবে অনেক বছর পর তাদের মধ্যে আবার দেখা হয়। আমার মনে হয় এক্ষেত্রে টেড জেরার্ডের কিছু ইতিবাচক ভূমিকা আছে। আর এদিকে মিসেস স্পিনলো সবসময় তার বিবেক দংশনে ভুগতেন। তিনি অত্যন্ত আধ্যাত্মিক স্বভাবের মহিলা ছিলেন, আর ওই ভদ্রলোক যখন তার জীবনের নতুন বার্তা নিয়ে এলো তখন তিনি নিজের সামনে দাঁড়াতে ভয় পেয়ে গেলেন। তিনি হয়তো তখন তার কাছে সব কথা খুলে বলার জন্যে ব্যাকুল হয়ে উঠেছিলেন। এদিকে মিস পলিটের ক্ষেত্রে ঘটনাটা একেবারে অন্যভাবে ঘটে। পলিট বুঝতে পারছিল যদি মিসেস স্পিনলো বেঁচে থাকেন তাহলে তিনি হয়তো একদিন এই ডাকাতির অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করবেন। ফলে শেষ পর্যন্ত তার দিন কাটবে রুদ্ধ কারাগারের অন্তরালে। অনেক বছর আগে ঘটে যাওয়া একটা মারাত্মক ঘটনার ফল তাকে এইভাবেই ভোগ করতে হবে। অথচ মিসেস স্পিনলোকে কেউ সন্দেহ পর্যন্ত করবে না। তাই এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে? অনেক দিন বেচারি পলিট নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্তে এসে পৌঁছে গেল। যে করেই হোক মিসেস স্পিনলোকে এই পৃথিবী থেকে সরাতেই হবে। মাঝে মাঝে মানুষ আবেগ দ্বারা তাড়িত হয়ে কত অসম্ভব কাজও যে করে ফেলে সে নিজেও তা ভাবতে পারে না। তবে মিস পলিটকে আমি যতটুকুনি দেখেছি সে খুব একটা সুবিধার ছিল না। অত্যন্ত শয়তানি মনোভাবের মেয়ে। সেই এই বুদ্ধিটা করে যাতে মিস্টার স্পিনলোকে ফাঁসি কাঠে ঝোলাতে পারে। তাহলে হয়তো তার দুটো উদ্দেশ্য সফল হবে। কর্নেল মিলচেট আমতা আমতা করে বলতে থাকেন, আপনার এই তথ্যটাকে আমি একেবারে খারিজ করতে পারছি না, কিন্তু কি সত্যি সত্যি এই মিস পলিট অ্যাবেগ্রাম্বির পরিচারিকা? এই ব্যাপারে কি আপনি 100% নিশ্চিত? এবার মিস মার্পেলের ঠোঁটের কোণে রহস্যময় হাসি দেখা গেল।
তিনি আশ্বস্ত সুরে বললেন, আমার অনুসন্ধানের কাজে কখনো ভুল হয় না কর্নেল। আমি যখন যে কথা বলি অনেক ভেবে চিন্তেই বলি। তাহলে কি হলো ব্যাপারটা? সত্য যতই আড়াল করা হোক না কেন, একদিন না একদিন তা ঠিকই প্রকাশ হবে। এছাড়া আমি ওই টেপটা আমার কাছে রেখে দিয়েছি। গতকালই আমি এটা করেছি। পুলিশ এদিকে নজর দেয়নি। আসলে পুলিশ বুঝতেই পারেনি যে এখান থেকে হত্যার বিষ উঠে আসতে পারে। আমার মনে হয় আপনি বরং এই ব্যাপারটাকে এইভাবেই সাজিয়ে নিন, তাহলে এই কেসে আপনি জিতে যাবেন। অনেক দিন বাদে মিস মার্পলের ঠোঁটে আবার আশ্বস্ত ভরা হাসি দেখা গেল। মনে হলো এক ছাত্র বোধহয় অনেক কষ্টে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলেজে ঢোকার ছাড়পত্র পেয়ে গেছে। সত্যি কথা বলতে কি, ওই পরীক্ষায় কর্নেল ভালোভাবেই পাশ করতে পেরেছিলেন। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, আগাথা ক্রিস্টির লেখা টেপ মেজার মার্ডার। গল্পের নাট্যরূপ রিমা, মিস মার্পল অনন্যা, মিস পলিট স্বস্তিকা, মিস হার্টনেল দীপান্বিতা, মিস্টার স্পিনলো অর্ঘ্য, কনস্টেবল পল্ক সৌমিক, ইন্সপেক্টর স্ল্যাক পিনাকি, কর্নেল আকাশ। সমগ্র পর্ব পরিচালনা, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ, পোস্টার ডিজাইন পিনাকি। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।